আচ্ছা, রেডিয়াস অফ কার্ভেচার অফ আ কার্ভ সারফেস। দেখো, আমি এরকম একটা আরবিট্রারি কার্ভ সারফেস নিয়ে নিয়েছি, একটা কার্ভ লাইন নিয়ে নিয়েছি। এখন বিষয় হচ্ছে যে রেডিয়াস অফ কার্ভেচারের এক্সপ্রেশন জানা আমাদের প্রয়োজন কেন? কারণ রিসেন্ট টাইমে দু একটা প্রবলেম কম্পিটিটিভ এক্সামে দিচ্ছে যেখানে এই ফর্মুলাটা কাজে লাগে। এখন রেডিয়াস অফ কার্ভেচার বলতে আমি কি বোঝাই? কারণ সমস্ত সারফেস তো আর স্ফেরিক্যাল সারফেস নয়। ফলত আমি কোনো একটা সারফেস নিয়ে তার যদি একটা ছোট পার্ট নিই, তাহলে সেই পার্টটা যে স্ফেরিক্যাল সারফেসের পার্ট, সেইটাকে আমরা তাহলে রেডিয়াস অফ কার্ভেচার হিসাবে দেখতে পারি। কারণ আমি ধরো এরকম একটা কার্ভ লাইনকে যখন ড্র করছি, তখন এই কার্ভ লাইনটা স্বাভাবিকভাবেই সার্কেলের পার্ট নয়, কিন্তু এইটার ছোট একটা পার্ট কোনো একটা সার্কেলের পার্ট হতে পারে। তাহলে সেইটাকে আমরা সার্চ করছি। তো সার্চ করতে গিয়ে দেখো, এরকম একটা সার্কেল আরবিট্রারি ড্র করে এটাকে সেট করার চেষ্টা করছি। এবার সেট করতে গিয়ে সাডেনলি এরকম একটা পেয়ে গেলাম। কিন্তু বড় সার্কেল যেই করার চেষ্টা করছি, তখন কিন্তু এটা অ্যাডজাস্টেড হচ্ছে না। তাহলে সামহাও আমরা একটা সার্কেলকে ড্র করলাম, যার হচ্ছে এটা পার্ট। এরপরে এইটাকে মোটামুটি সেট করে নিয়ে ওই পয়েন্টে, দেখো বেসিক্যালি আমরা কি করছি, ওই যে ডিএস যে এলিমেন্ট যেটাকে নিয়েছি, সেই ডিএস এলিমেন্টের উপরে দুখানা পয়েন্ট নিচ্ছি, এবং একটা পয়েন্টে আমি যে সার্কেলের সেন্টারটাকে চুজ করেছি সেই সার্কেলের সেন্টারটাকে কানেক্ট করে দিচ্ছি। আর একটা পয়েন্টের সঙ্গেও সার্কেলের সেন্টারকে কানেক্ট করে দিচ্ছি। এবারে ওই যে এলিমেন্টের লেন্থ সেটাকে নিচ্ছি ডিএস, এবং সার্কেলের রেডিয়াসটাকে নিচ্ছি আর, যার ফলে এলিমেন্টের লেন্থ আর ডি থিটা। তার মানে ডিএস ইকুয়াল টু আমরা লিখতে পারছি আর ডি থিটা। তাহলে আর ইকুয়াল টু লিখতে পারবো আমরা ডিএস ডিভাইডেড বাই ডি থিটা। এবার আমি এটাকে কোঅর্ডিনেটের মধ্যে এরকম দিয়ে দিচ্ছি, এক্স ওয়াই ফ্রেম একটা দিয়ে দিয়েছি। এবার আমি ট্যানজেন্টটাকে ওখানে ড্র করার চেষ্টা করছি, ওই পয়েন্টে 1 নম্বর পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলাম। এবং সেই 1 নম্বর পয়েন্টেই আমি একটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল করে একটা লাইন ড্র করলাম। এবারে এই অ্যাঙ্গেলটা থিটা। আর ওই যে পাশের যে পয়েন্টটা, সেই পাশের পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স প্লাস ডিএক্স কমা ওয়াই প্লাস ডিওয়াই। আচ্ছা, এবার ওটাকে রিপিট করাচ্ছি না, আবার পুরোটা নিজে করছি। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে গিয়ে এক্স কমা ওয়াই, যেখানে প্রথমে ট্যানজেন্ট ড্র করেছিলাম। আর এই পাশের পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে তোমার এক্স প্লাস ডিএক্স কমা ওয়াই প্লাস ডিওয়াই। এখন বিষয় হচ্ছে যে আমি এই যে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল করে আরো একখানা লাইন ড্র করছি এই পয়েন্টে, মানে তোমার অ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কেল। তো ফলতই যেটা বোঝা যাচ্ছে যে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা 90 - থিটা। তো এইটাকে যদি এবার একটু এক্সটেন্ড করে দিই, একটু খেয়াল করে দেখো, এই যে এক্স কমা ওয়াই যেটাকে লিখেছিলাম, এইটাকে যদি একটু এক্সটেন্ড করে দিই, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 - থিটা। তাহলে বোঝা যাচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটা। আর এর সঙ্গে প্যারালাল করে যদি আমরা ড্র করে দিই ওয়াই অ্যাক্সিসের প্যারালাল করে, তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে থিটা। তো এবারে এই পাশের যে পয়েন্টটা, যার কোঅর্ডিনেট হচ্ছে তোমার এক্স প্লাস ডিএক্স ওয়াই কমা ডিওয়াই, ওই পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করতাম, তাহলে ভেবে দেখো, ওই পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট ড্র করতাম এই পয়েন্টে,
তাহলে ওটা তোমার এক্স অ্যাক্সিস এর সঙ্গে আলাদা অ্যাঙ্গেল তৈরি করতো। তাহলে এক্স অ্যাক্সিস এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করতো, তাহলে সেই অ্যাঙ্গেলটাকে, এই যে ধরো আমি এটাকে পরে মুছে দেবো, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি থিটা প্লাস ডি থিটা। তো তাহলে ওই একই যুক্তিতে আমরা বলতে পারি এটা যদি থিটা প্লাস ডি থিটা হয়, তাহলে এইখান থেকে এইটা যেটা, এই পুরোটা, এইটা তাহলে থিটা প্লাস ডি থিটা হওয়া উচিত। এবং এটা যদি থিটা প্লাস ডি থিটা হয়, তাহলে বোঝাই যাচ্ছে যে এই অ্যাঙ্গেলটা হবে ডি থিটা, এই অ্যাঙ্গেলটুকু হবে ডি থিটা। কারণ এই পুরোটা থিটা প্লাস ডি থিটা, তাহলে ভেতরের ছোট অ্যাঙ্গেলটা হচ্ছে ডি থিটা। সুতরাং এবার আমি এখান থেকে কিছু কিছু জিনিস আমি অমিট করে দিচ্ছি। তাহলে এইটুকু অ্যাঙ্গেল ডি থিটা ধরাতে আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে এইটা যেটা, এইটার লেন্থ আর ডি থিটা নিতে আমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা ছিল আমাদের এক্স কমা ওয়াই। যাই হোক, তাহলে ডিএস ইকুয়াল টু, এখানে একটা ছোট ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে বেসিক্যালি, এই যে ডিএস, আর এইটুকু হচ্ছে তাহলে ডিএক্স, এইটুকু হচ্ছে ডিওয়াই। এইটা ডিএক্স, এটা ডিওয়াই। তাহলে আমরা যে ট্রায়াঙ্গেলটা পেয়ে গেলাম, তাহলে সেই ট্রায়াঙ্গেলের রেসপেক্টে যেটা লিখতে পারি যে ডিএস ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ডিএক্স এর হোল স্কোয়ার প্লাস ডিওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এইটা হয়ে গেল তোমার, ডিএক্স টাকে কমন নিলে রুট ওভার অফ 1 প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার। ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে তোমার ট্যান থিটা। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা রুট ওভার, তার মানে সেক থিটা ডিএক্স, এটা হলো ডিএস। এবারে যেহেতু রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে ডিএস ডি থিটা, সেই জন্য আমরা বোথ সাইড ডি থিটা দিয়ে ডিভাইড করে ডিএস ডি থিটা পেয়ে গেলাম সেক থিটা ডিএক্স ডি থিটা। এটা ধরো 1 নম্বর বলা হলো। আর বাকি আমরা অলরেডি জেনে গেছি যে ডিওয়াই ডিএক্স এটা হচ্ছে ট্যান থিটা। তো এটাকে যদি আমি সেকেন্ড ডেরিভেটিভ করি, তাহলে ডি টু বাই ডিএক্স টু, ট্যান থিটাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে সেক স্কোয়ার থিটা, তারপরে চেন রুল ইউজ করলে হয়ে যাচ্ছে ডি থিটা ডিএক্স। স্যার, ফলত sec থিটাকে ডিফারেন্সিয়েট করলে sec থিটা tan থিটা হয় না? এই প্রথমে ডিএসটি না, থিটা যেটা। এইটা তো তোমার ডিফারেন্সিয়েশন করা হয়নি। ডিএসটা হচ্ছে সেক থিটা ডি থিটা। এবার আমাদের দরকার হচ্ছে তোমার কি, ডিএস ডি থিটা পাওয়া। তো ডিএস তো আমার কাছে অলরেডি আছে, আমার কাছে তো এস আছে এমন তো নয় যে আমি এস কে ডিফারেন্সিয়েট করছি। আমার কাছে ডিএস আছে আর ডিএক্স আছে, তাই তো? তো বেসিক্যালি ডিএস ডিএক্স এটা হচ্ছে সেক থিটা। বুঝতে পারছো কি বলছি? ডিএস হ্যাঁ স্যার। ডিএক্স এটা হচ্ছে সেক থিটা। তো সেই জন্য আমি বোথ সাইড, যেহেতু আমাকে এইখান থেকে আর ইকুয়াল টু ডিএস ডি থিটা করতে হচ্ছে, সেই জন্য বোথ সাইড ডি থিটা দিয়ে ডিভাইড করলে সেক থিটা ডিএক্স বাই ডি থিটা। তো এবার ডি থিটা বাই ডিএক্স, ডি থিটা ডিএক্সটা আমি অলরেডি পেয়ে বসে আছি। তাহলে ওয়ান থেকে আমাকে ডিএক্স ডি থিটার যেটা, সেটাকে আমাকে যদি সাবস্টিটিউট করতে হয়, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার আমি কি পেয়ে যাব? আমি এইটুকু পার্টকে উপরে সরিয়ে দিচ্ছি, এইটুকু পার্টকে উপরে সরিয়ে দিচ্ছি, নাহলে নতুন কিছু লিখতে পারছি না, জায়গা কম। তাহলে আমরা যেটা লিখতে পারি যে রেডিয়াস অফ কার্ভেচার ইজ ইকুয়াল টু, রেডিয়াস অফ কার্ভেচার ইজ ইকুয়াল টু
সেক থিটা, তারপরে ডিএক্স ডি থিটার বদলে, তাহলে এইখান থেকে ইকুয়েশন 2 থেকে ডিএক্স ডি থিটা আমরা লিখতে পারি তোমার সেক স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ডি টু ওয়াই ডিএক্স টু। তো তাহলে এটা বেসিক্যালি হয়ে গেল কি সেক কিউব থিটা ডিভাইডেড বাই ডি টু ওয়াই ডিএক্স টু। তাহলে এখান থেকে তাহলে আমরা রেডিয়াস অফ কার্ভেচারের সরাসরি ফর্মুলা যদি লিখে দেওয়ার চেষ্টা করি, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার সেক কিউব থিটা মানে ওয়ান হ্যাঁ প্লাস ট্যান স্কোয়ার স্যার থিটা টু এখানে দি পাওয়ার। স্যার এখানে আর এরটা কিভাবে পেলেন আরেকবার একটু বলুন। আর ইকুয়াল টু সেক থিটা সেক স্কয়ার থিটা ওটা। হ্যাঁ, আর ইকুয়াল টু, এই যে আমরা, এইটা তো আর, ঠিক কি না? হ্যাঁ স্যার। এই যে ডিএস ডি থিটাটাই তো আর, তাই না? হ্যাঁ স্যার। এই যে এইখানে ডিএস পেয়েছিলাম, তাহলে ডিএস বাই ডি থিটা এটাই তো আর। তাহলে আর হচ্ছে সেক থিটা ডিএক্স ডি থিটা। আর ডিএক্স ডি থিটা তোমার ইকুয়েশন 2 থেকে কি হবে? ডিএক্স ডি থিটা, ইকুয়েশন 2 থেকে ডিএক্স ডি থিটা কি হবে? সেক সেক স্কয়ার স্কোয়ার থিটা থিটা ডিভাইডেড বাই ডি ওয়াই ডি টু বাই ডি টু ডিএক্স। ওয়াই ডিএক্স টু। হ্যাঁ স্যার। তাহলে 2 থেকে সে তোমার ডিএক্স ডি থিটা কি হবে? সেক স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ডি টু ওয়াই ডিএক্স টু। তাহলে সেক থিটা সেক স্কোয়ার থিটা মানে সেক কিউব থিটা। আর সেক কিউব থিটা মানে কি? সেক কিউব থিটা মানে কি? ওয়ান প্লাস ওয়ান টেন প্লাস স্কোয়ার। টেন স্কোয়ার থিটা টু দি পাওয়ার 3/2 হ্যাঁ ডিভাইডেড বাই ডি টু ওয়াই ডিএক্স টু। স্যার সেই কিউব থিটাটাকে মানে ওরকম ভাবে কি করে ডিনোট করলেন সেটা বুঝতে পারলাম না। হ্যাঁ, সেক কিউব থিটাকে এমন ভাবে কি করে লিখলাম, ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা মানে তো সেক স্কোয়ার থিটা। ওকে স্যার। ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা টু দি পাওয়ার 3/2, তার মানে সেক কিউব ওকে স্যার। থিটা। ওকে স্যার। তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স টা মানে হচ্ছে ওয়াই 1। লেখার সুবিধের জন্য এটাকে এরকম ফরম্যাটে লেখা হয়। আর ডি টু ওয়াই ডিএক্স টু এটাকে লেখা হয় ওয়াই 2। তাহলে রেডিয়াস অফ কার্ভেচারের ফাইনাল যে এক্সপ্রেশনটা লিখলাম, এই এক্সপ্রেশনটা এই বছরে নিটের একটা কোয়েশ্চেন সলভ করবার জন্য, তোমার ওই ক্যাপিলারি অ্যাকশনের ওই সময় তো তোমার ওই রেডিয়াস অফ কার্ভেচারের একটা ফ্যাক্টর থাকে, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। তো সেই সময় এই ফর্মুলাটা কাজে লাগবে। হ্যাঁ, ফর্মুলাটা কেমন ভাবে এলো সেটা আমাদের জন্য মোটেই ইম্পর্টেন্ট নয়। এই ফর্মুলা ডেরিভেশন গ্রাজুয়েশনে আছে, সেটা আমাদের জন্য দরকার নয়। কোনটার ফর্মুলা বলছো? এই যে রেডিয়াস অফ কার্ভেচারের যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা ইউজ করতে হয়েছে এবারে নিটের একটা প্রবলেম সলভ করতে গিয়ে। হ্যাঁ, সাধারণভাবে তো নিটের প্রশ্ন খুব সহজ আসে, জেই মেন্স এর তুলনায় বলছি। কিন্তু এই বছর কি হয়েছে, নিটের কোশ্চেনে কিছু প্রশ্ন একটু বেশি কঠিন করে দিয়েছে, জেই মেন্স এর তুলনায় অনেক বেশি কঠিন করে দিয়েছে। হুম যার ঠিক। ফলে এখন আর তোমার নিট মানে ফিজিক্সটা একটুখানি কম করে পড়লেও হবে, কারণ তুলনামূলকভাবে সহজ প্রশ্ন আসে। এই কনসেপ্টটা কিন্তু এবছরের জন্য আর ব্যাপারটা মেলেনি। সুতরাং যারা একটুখানি জেই মেন্স ঘেঁষা প্রিপারেশন নিয়েছে তাদের সুবিধা হয়েছে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের রেডিয়াস অফ কার্ভেচারের এক্সপ্রেশন। বুঝতে পারলেন? এই এক্সপ্রেশনটা ডেরিভেশন আমাদের প্রয়োজন নেই। ওয়াই 1 হচ্ছে ডিওয়াই ডিএক্স, আর ওয়াই 2 হচ্ছে তোমার সেকেন্ড ডেরিভেটিভ। এক্সপ্রেশনটা কেমন করে এলো প্রয়োজন নেই, ঠিক আছে? কারণ অনেক কায়দা কানুন করে আমরা নিয়ে এলাম, তো কেমন করে এলো প্রয়োজন নেই, কিন্তু কি এলো সেটা প্রয়োজন। আর রেডিয়াস অফ কার্ভেচার বলতে আমরা কি বোঝাই সেটাও ইম্পর্টেন্ট।
বুঝতে পারলে? সুতরাং ডেরিভেশন নিয়ে অত বেশি মাথা খারাপ করার দরকার নেই। বাট আমি অবশ্যই চাইবো যে ডেরিভেশনটা কেমন ভাবে হলো তোমরা একবার অফ টাইমে একবার করে দেখো। তার কারণ হচ্ছে তুমি লাইফটাকে যত ইজি চাইবে, যত সহজ ভাবে করে নেওয়ার চেষ্টা করবে, তত দেখবে যে লাইফ কঠিন হয়ে যাচ্ছে। আর তুমি যত লাইফটাকে তোমার জন্য ডিফিকাল্ট করে ফেলবে, মানে নানান ধরনের প্রবলেম নিয়ে চিন্তা ভাবনা করবে, একটুখানি ক্যালকুলেশন গুলো করার চেষ্টা করবে, তোমার ব্রেন এবং মাসল দেখবে যে সেই মতো কাজ করছে। বুঝতে পেরেছো? সেই জন্য আমি ব্যক্তিগতভাবে তোমাদের সাজেস্ট করব যে ঝামেলার জিনিসপত্রগুলোতে একটুখানি মাথা খাটাও। কেমন? কিন্তু মাথা খাটানোর পরেও যে এটা তোমাকে কিভাবে এলো পুরো জিনিসটা এটাকে যে মুখস্থ রাখতে হবে এমনটা না। আমি খালি এটা বলতে চাইছি। কিন্তু মাথা খাটাতে বলছি, মাথা খাটালে কি হবে, তোমার মাথার যে কানেকশনস গুলো আছে সেই কানেকশনস গুলো কি হবে বলতো, জোরদার হবে। আর না হলে নিউরনের কানেকশনস গুলো উইক হয়ে যাবে, একটু এদিক ওদিক বেশি কিছু চিন্তা করতে হলেই দেখবে যে ঘাবড়ে গেছে, তখন আর মাথা কাজ করছে না। আর 11-12 কিন্তু তুমি কিছু প্রশ্ন পাবেই, সেটা স্কুল হোক কম্পিটিটিভ এক্সাম হোক, কিছু প্রশ্ন দুটো চারটে হলেও পাবেই যেখানে তোমাকে মাথা খাটাতে হবে। এবং এই মাথা খাটাতে গিয়ে কিন্তু অনেকে মাথা গোলমাল করে ফেলে, ফলত কিন্তু তাদের ভুলভাল হয়ে যায়। সেই জন্য আমি কিন্তু মাথা খাটানোর জন্য সবসময়ই এনকারেজ করব। আচ্ছা, এর স্যার আগের ট্যান ক্লাসে। স্কোয়ার থিটাকে y1 নিয়েছিল। হুম, হুম, বলো। স্যার ট্যান স্কোয়ার থিটাকে y1 নিয়েছে। না তো, ট্যান থিটাকে ওয়াই ওয়ান নিয়েছি। ওকে ওকে। দেখো ওয়াই ওয়ান এর স্কোয়ার লেখা আছে না, 1 + tan² θ⁵ তাহলে ট্যান থিটাটাকে আমরা dy/dx বসিয়েছি, তার মানে ওয়াই ওয়ান এর স্কোয়ার লিখেছি। স্যার বলছি ইকুয়েশনটাকে আমরা ভেক্টোরিয়ালি কিভাবে লিখবো? কোনটাকে ভেক্টোরিয়াল লিখবো? এই রেডিয়াস অফ কার্ভেচার এটাকে ভেক্টোরিয়ালি কেন লিখবো? যদি মানে আমাদের ভেক্টর ফর্মে কিছু দিয়ে থাকে, যদি আমাদের ডিওয়াই/ডিএক্স না জানা থাকে। না, dy/dx না জানা থাকলে আমি ওটাকে ওই ফরম্যাটে নিয়ে চলে আসবো। হুম? কারণ আমাকে তো ওয়াই এবং এক্স এর টার্মেই এটাকে বের করতে হবে। ঠিক হ্যাঁ, আছে? না সেটা মানলাম, কিন্তু ধরে নাও সেই ইনফরমেশনটা হয়তো কোন একটা কোশ্চেন আমাদের দেওয়া থাকলো না। কেন, অসুবিধা কি আছে? ধরো আমি যদি এটা আমাকে ধরো একটা সার্কেল দিল। হুম। হুম। এবার সার্কেল দিলে আমি তার প্যারামেট্রিক ইকুয়েশন বসাতে পারি, যে আমি হ্যাঁ। চাইলে x = r cos θ বা a cos θ, y = b, তোমার x = r cos θ, y = r sin θ বসালাম, সেইভাবে করতে পারি। যদি আমাকে একটা ইলিপস দিয়ে দেয়, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমি প্যারামেট্রিক ইকুয়েশনও বসাতে পারি। আমি চাইলে এমনি নর্মাল ওয়াই এর ফর্মেও বসাতে পারি। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, মানে এটার ভেক্টোরিয়াল ফর্মটা আমাদের লাগবে না, মানে না, এক্সপ্রেস করার দরকার। ভেক্টোরিয়াল ফর্ম তো এটা ওরকম ভাবে হবে না, কারণ এটা তো তোমার ওয়াই এর, আমরা তো XY কোঅর্ডিনেট সিস্টেম এটাকে লিখেছি। এবার তুমি চাইলে এটাকে r θ ফরম্যাটে লিখতেই পারো, কিন্তু সেটা তোমার ওই স্পেসিফিক সিস্টেম ওরিয়েন্টেড হয়ে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ, মানে জেমে একটা এটা তো আমাদের স্ট্যান্ডার্ড এক্স ওয়াই সিস্টেম। তো আমি আগের দিন তো আমাদের ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস শিখিয়েছো। তো যদি এটাকে আমি এটা আর থিটা ফর্মে লিখি, তাহলে আমার যেটা আনসার আসবে সেটা একটা থিটা অ্যাঙ্গেল দিয়ে রোটেট যদি করেও দিই আমরা ইন সাম কেস, তাহলে সেটা মানে আমরা সিমিলারলি ট্রান্সফর্ম করতে পারবো না? না, না, এখানে তো থিটা অ্যাঙ্গেল রোটেট করার বিষয় আসছে না। আমি তো সব জায়গায় সবকিছু ব্যবহার করব না। আচ্ছা আচ্ছা, ঠিক বুঝতে আছে। পারছি কি বলছি? এখানে ওই রোটেশনের ব্যাপারটা আসছে কোথায়? আচ্ছা, ঠিক আছে। আমি তো একটা পার্টিকুলার পয়েন্টে ট্যানজেন্ট ড্র করেছি। হুম? ঠিক আছে। এবার যদি ধরো কোঅর্ডিনেট সিস্টেমটা অন্য হতো, তাহলে আমি ওইখানেও y1 y2 ফরম্যাটেই আসতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর একটা বিষয় যেটা আগের দিন কথা বলা হয়নি, সামাও মিস হয়ে গেছিল। সাইন থিটা রিফ্লেকশনেরটা। আচ্ছা, এইটা তোমরা নিজেরা এখন একটু পড়ো, যে ল অফ রিফ্লেকশন ইউজিং
তোমার লিস্ট টাইমের যে পাথ, ধরো এখান থেকে আমরা আগের দিন কি করেছিলাম, ল অফ রিফ্রাকশন করেছিলাম, তাই তো? হ্যাঁ রে, হ্যাঁ আমরা বলো। আগে আমরা আগের দিন কি করেছিলাম, ল অফ। আগের দিন এটা নিয়ে বলনি কথা স্যার, আগের দিন এটা নিয়ে বলনি, এটা আগের আগের দিন করিয়েছিল। হ্যাঁ ও স্যার, আগের দিন বলনি। আগের আচ্ছা দিন তুমি ওই যেটা দিয়েছিলে না, যে আই ক্যাপ মাইনাস টু এন ক্যাপ ব্র্যাকেটে আচ্ছা, ঠিক আছে, আই। এইটা এইটা আগে একটু করো তো, যে ল অফ রিফ্লেকশন ইউজিং। করলাম তো দিন না। না এটা, না ওটা না, ওটা আলাদা। ল অফ রিফ্লেকশন। আমি বলছি যে হ্যাঁ, আমি বলছি যে এইটা যদি তোমার θ1 হয়, এটা যদি তোমার θ2 হয়, তাহলে θ1 ইকুয়াল টু যে θ2 হবে। হ্যাঁ, ধরো আমি পয়েন্ট এ থেকে লাইটকে শুরু করলাম, আর পয়েন্ট বি তে গিয়ে লাইট পৌঁছবে। এবার আমি ধরো বি তে পৌঁছানোর জন্য কোন পাথ থেকে আমি এটাকে, কোন পয়েন্ট থেকে রিফ্লেক্ট করব, সেটা তো একটা ফিক্সড পয়েন্ট নয়। বুঝতে একদম পারছো? একদম। ধরো আমি এখান থেকে লাইট রিফ্লেক্ট হয়ে এখানে যাবে, নাকি না এখান থেকে রিফ্লেক্ট হয়ে এখানে যাবে, সেটা তো আমি জানি না, যদি না আমি ল অফ রিফ্লেকশন জানি। বুঝতে পারছো কি বলছি? যদি না আমি ল অফ রিফ্লেকশন জানি, তাহলে তো আমি বলতে পারবো না। তো তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করছি, এই আগের দিনের মতো ল অফ রিফ্রাকশন যেমন ভাবে প্রুভ করেছিলাম, ঠিক আছে? মানে ধরো প্রুফ যে the angles was to same. হ্যাঁ, θ1 এবং θ2 যে সমান হবে, এবার এটা আমরা প্রুভ করতে চাইছি। ধরো এটা H1, এটা H2, আর এইখানের মধ্যে গ্যাপটাকে ক্যাপিটাল এক্স নাও, এটা একটা ফিক্সড। এবার কোন পয়েন্ট থেকে রিফ্লেকশন হয়েছে সেটা প্রথমে আমি জানি না, সেই জন্য এটাকে একটা ভেরিয়েবল পয়েন্ট নিচ্ছি। তাহলে বাকিটুকু থেকে যাচ্ছে ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স। তাহলে এ থেকে ও, এই পয়েন্টটাকে ও নাম দিয়ে দাও। এ থেকে ও, এই পাথ লেন্থটা কত হবে? এ থেকে ও এর পাথ লেন্থটা কত হবে? root over h2 plus h1 এইচ ওয়ান স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। রুট ওভার। এইচ ওয়ান স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই পাথ লেন্থটা কভার করতে যে সময় লাগবে, আমি স্পিড অফ লাইট ওই মিডিয়ামে ভি ধরে নিচ্ছি, যদি এটা তোমার ফ্রি স্পেস না হয়। আর তার পরবর্তীকালে ওই দিকের পাথ লেন্থটা কত, রুট ওভার অফ। h2 square plus h1 is supposed to. তাহলে এইটা কভার করতে কত সময় লাগবে, স্পিড অফ লাইট যদি ভি হয়, তাহলে টোটাল টাইমটা হয়ে গেল ক্যাপিটাল টি। তো তাহলে আমরা বলছি কি, লাইট কোন, যে পাথে ট্রাভেল করবে সেই পাথে টাইমটাকে মিনিমাইজ করতে হবে, তাই তো? এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় যে টাইম মিনিমাইজেশন, এটাকে বলা হয় ফার্মার্স প্রিন্সিপাল। তোমরা হয়তো যারা একটু স্যার স্টাডি করছো, ফার ম্যাট, স্যার ফার মার বলছে কেন? ঠিক আছে, ফার্মার্স হ্যাঁ। প্রিন্সিপাল। এবার ফার ম্যাট বললে বলো, ফার্মার্স প্রিন্সিপাল। এবার তুমি এই টিটাকে যদি তুমি এবার মিনিমাইজ করার চেষ্টা করো, তাহলে তোমাকে ডিটি ডিএক্স করতে হবে। তাহলে ডিটি ডিএক্সটা কেমন স্যার করে পাবো করতে আমরা? দাও স্যার, আমাদের করতে দাও স্যার, এই কি বই তো বললে প্রুফ করো। হ্যাঁ হ্যাঁ, করো, ডিটি ডিএক্সটা বার করো। ডিটি ডিএক্সটাকে জিরোর সঙ্গে ইকুয়েট করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। করো। বেসিক ডিফারেন্সিয়েশনটা কিন্তু মানে এক্স্যাক্টলি আমরা আগের দিন যেমন করেছিলাম সেটাই কিন্তু।
আগের হ্যাঁ, দিন খালি একই তো মিডিয়াম। জিনিস, আলাদা কিছু তো না। ওখানে অন্য মিডিয়ামে ছিল, এখানে একই মিডিয়ামে করতে হচ্ছে, আর কিছুই তো না। একদম একদম একদম। যার ফলে ক্যালকুলেশনের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ডিফারেন্ট কিছু না। ডিফারেন্সিয়েশন হয়ে গেছে তো? হ্যাঁ, তা তো অনেকক্ষণ আগে বলেছি, সেটাকে হ্যাঁ। ইকুয়েট করছি। হ্যাঁ স্যার হয়ে গেছে। তাহলে ডিফারেন্সিয়েশন, দেখো ভিটা দুটোর মধ্যেই আছে, ভিটার তো কনস্ট্যান্ট। তাহলে প্রথমে হয়ে গেল হাফ। এই ডিফারেন্সিয়েশন গুলো যাদের একটু উইকনেস আছে, দেখি আজকে শেষের দিকটাতে একটুখানি করা যায় কিনা। তাহলে এইটা তোমার কি এসে যাবে, 2x। আর পরেরটার জন্য কি করছি আমরা, প্লাস 1/2 2 ইন্টু ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স ইন্টু -1। আর তারপরে রুট ওভার অফ ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স এর হোল স্কোয়ার প্লাস h2 স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টু 0। অর্থাৎ কিনা তুমি পেয়ে গেলে এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস h1 স্কোয়ার ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স এর স্কোয়ার প্লাস h2 স্কোয়ার। তাহলে এইটা θ1 হলে এটাও θ1, এটাও θ1। তাহলে তুমি এইগুলো কি পেয়ে গেলে, সাইন θ1 ইকুয়াল টু সাইন θ2। অর্থাৎ কিন্তু তুমি পেয়ে গেলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু আমরা ফার্ম্যাটস প্রিন্সিপাল ইউজ করে, মানে লিস্ট টাইমের পাথে লাইট যায়, এইটা হচ্ছে বেসিক্যালি তোমার প্যাটার্ন। তাতে করে আমরা ল অফ রিফ্লেকশন, ল অফ রিফ্রাকশন দুটোই পাচ্ছি। এবং পরবর্তীকালে তোমরা যারা দেখবে একটুখানি এই প্রিন্সিপালটাকে ইউজ করে, যেটাকে বলা হয় তোমার প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন, এই অ্যাকশন ইন্টিগ্রাল ব্যবহার করে তুমি নানান ধরনের ক্যালকুলেশন করতে পারবে। স্যার বল। স্যার এই সাইন থিটা ওয়ান ইকাল টু সাইন থিটা টু আপনি ডিরাইভ করলেন, এটাকে তো এরকম লেখা আছে থিটা ওয়ান ইকাল টু পাই মাইনাস থিটা টু। তাহলে তো আমার দুদিকে সাইন নিলে তো সাইন থিটা টুই পেলাম। মানে আর একটা সলিউশন লেখা উচিত ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, একটা সলিউশন লেখা উচিত ছিল, কারণ থিটা ওয়ান ইকুয়াল টু পাই মাইনাস থিটা টু হতে পারতো, তাহলে থিটা ওয়ান প্লাস থিটা টু করলে পাই হয়ে তো, তাহলে এটা লিনিয়ার অ্যাঙ্গুল, লিনিয়ার অ্যাঙ্গেল এসে যেত দুটো। দেখো, ওটা তো স্পেশাল কেস, যখন θ1 ইকুয়াল টু θ2 তখন ইকুয়াল হবে, কিন্তু ইন জেনারেল তো আমরা এই দুটো অ্যাঙ্গেলকে ইকুয়াল, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল বলছি তো আমরা। শোনো ও শোনো আচ্ছা। হুম শোনো, আমরা এখানে জেনারেল সলিউশন, জেনারেল সলিউশনের প্রতি আমরা এখানে ঘেঁষবো না। হ্যাঁ, হুম তার কারণ হচ্ছে যে তোমার আম, মানে আমাদের এখানে যে ফিজিক্যাল সিচুয়েশন সেইটার সঙ্গে তো ব্যাপারটাকে কনসিস্টেন্ট হতে হবে। ফলত আমরা, ধরো এর তো আরো অন্যান্য সলিউশনস গুলো লেখা যেত, হ্যাঁ, তো সেই হুম জন্য আমরা ওইটার মধ্যে যাচ্ছি না। আচ্ছা আচ্ছা। কেমন? ওকে স্যার। যেহেতু ওটা তোমার আগের মিডিয়ামে আবার টার্ন ব্যাক করেছে, সেই জন্য θ1 θ2 গুলো কোনোটাই তোমার 90 ডিগ্রির থেকে বেশি হওয়া তো সম্ভব নয়, তাই না? হুম 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 এবার 90 ডিগ্রি থেকে বেশি হওয়া যদি সম্ভব না হয়, তাহলে এবার ওদের কোনোটাই 90 ডিগ্রি থেকে বেশি নয়। এবার θ1 প্লাস θ2 ধরো যদি আমি 180 ডিগ্রি বলি, তাহলে অন্তত একটা তো তোমার 90 থেকে বেশি হয়ে যাবে। হুম
তাই না? এটা তো পসিবল না, সেটা তো সেটা তো পসিবল। সম্ভব নয়। পসিবল না, হ্যাঁ। সেটা সম্ভব নয়, যার ফলে ওইটাকে আমরা বাতিল করছি। ঠিক আছে। ওকে। আচ্ছা, তাহলে এইটা হওয়ার পরে আর একটা জিনিস আগের দিন দেওয়া হয়েছিল, যেটা তোমরা অনেকে করেছো এবং অনেকে করোনি, সেইটা নিয়ে একটু কথা বলা যাক। স্যার এই যে অ্যাকশন ইন্ডিকেটরটা আলাদা দেশে আলাদা প্যারামিটার বেস করে? কোনটা? অ্যাকশন ইন্টিগ্রালটা আলাদা আলাদা দেশে আলাদা আলাদা প্যারামিটার বেস করা হয়, হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, টাইমের মানে উপরে? ওই সিস্টেমের উপর ডিপেন্ড করে আলাদা আলাদা প্যারামিটার আসতে পারে। হুম। এরকম। না, ওই অ্যাকশন ইন্টিগ্রাল যেটা আহ, তুই আমাকে পাঠিয়েছিলি, সেখানে হুম। ল্যাগ্রাঞ্জিয়ান ফরম্যাটে এসেছিল, তাই না? একদম একদম। হুম হুম। হুম। তো ওটাই বলছে আদ্রিকা, যে তোমার ওইটা মেকানিক্যাল সিস্টেমে যেরকম হবে, সেটা তোমার অপটিক্যাল সিস্টেমে কি আলাদা হবে? বা ধরো যদি আমরা ইলেকট্রোম্যাগনেটিজমে ঢুকে যাই, তাহলে কি আলাদা হবে? তাহলে সিস্টেম স্পেসিফিক, ধরো আমি যদি এটাকে থার্মোডাইনামিক্স ইউজ করতে চাই, তাহলে কি আলাদা হবে? যার ফলে আচ্ছা। সেই এই প্যারামিটার হ্যাঁ, অনুযায়ী আমাকে ওইগুলো। প্রিন্সিপালটা সেম, কিন্তু অ্যাকশন ইন্টিগ্রালটার বেসড অন দ্য সিস্টেম সেটার প্যারামিটার গুলো চেঞ্জ করবে, দিয়ে যেরকম ভাবে আমরা ডেরিভেটিভ নিয়ে বার করি ওগুলো। হুম। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে পরবর্তীকালে তোমরা অনেক পড়াশোনা করবে। আচ্ছা, আমি ওই ল অফ রিফ্লেকশন, এটা তোমাদের একটা এক্সপ্রেশন ডিটারমিন করার জন্য দিয়েছিলাম। তোমরা মোস্টলি যেভাবে অ্যাপ্রোচ করেছিলে, আমি সেভাবেই ব্যাপারটাকে আগে দেখানোর চেষ্টা করছি, অন্যরকম ভাবে নয়। তারপর অন্যরকম ভাবে ইন্ডিপেন্ডেন্ট অফ কোঅর্ডিনেট সিস্টেম দেখানো যায় কিনা সেটা দেখছি। দেখো, আমরা ল অফ রিফ্লেকশন তার একটা এক্সপ্রেশন আগের ক্লাসে করতে বলেছিলাম, যে রিফ্লেকশন ভেক্টরের ডিরেকশনে, রিফ্লেকশন যে রে ভেক্টর, সেই ডিরেকশনে আমরা একটা ইউনিট ভেক্টর দেখাতে চেয়েছিলাম। ধরো এটা যদি আর ক্যাপ হয়, এবং ধরো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটাকে আমি ধরো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এবং অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন দুটোকেই ধরো আমি আই হিসাবে দেখাচ্ছি। এবারে যে ইউনিট ভেক্টরটা, ধরো এটাকে আমি এক্স অ্যাক্সিস লিখলাম, এটাকে ওয়াই অ্যাক্সিস লিখলাম, তার মানে নর্মালটা বেসিক্যালি হচ্ছে জে ক্যাপ। নর্মালটা হচ্ছে বেসিক্যালি জে ক্যাপ। তো যে ইউনিট ভেক্টর আর ক্যাপ, যেটা যেটা রিফ্লেকশন ভেক্টর, সে যদি তোমার এক্স অ্যাক্সিস এর সঙ্গে থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড থাকে, কেমন? তাহলে এই যদি তোমার থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড থাকে, তাহলে আর ক্যাপ ইকুয়াল টু আমরা কি লিখে অভ্যস্ত? আমরা লিখেছিলাম আর ক্যাপ ইকুয়াল টু কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে। ঠিক তো? এইবারে তুমি আমাকে বলো যে এই যে ইউনিট ভেক্টরটা, আমি অ্যারোটাকে উল্টে দিচ্ছি, তাহলে এই যে অ্যারোটাকে আমি উল্টে দিলাম, তাহলে এই অ্যারো ডিরেকশনে ইউনিট ভেক্টরটা হয়ে গেল তাহলে তোমার মাইনাস আই ক্যাপ। হ্যাঁ। তাহলে মাইনাস আই ক্যাপ ইউনিট ভেক্টরটা এক্স অ্যাক্সিস এর সঙ্গে কত অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড? থিটা প্লাস টু আই, টু আই এটা প্লাস সাই বলা যাবে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটাকে কি আমি বলতে পারবো যে এটা হচ্ছে তোমার 2 পাই মাইনাস থিটা? কারণ এই অ্যাঙ্গেলটা তো থিটা, তাহলে হ্যাঁ এই স্যার, বলা অ্যাঙ্গেলটা যাবে। 2 পাই মাইনাস থিটা, হুম। তাই তো? হুম। তাহলে এবার যদি আমি ইউনিট ভেক্টর অ্যালং মাইনাস আই ক্যাপ, তাহলে 2 পাই মাইনাস থিটা কেন হলো? স্যার শুধু পাই মাইনাস পাই থিটা হবে। মাইনাস থিটা দাও। পাই ও মাইনাস টু থিটা। পাই নয়, হ্যাঁ 2 পাই নয়, পাই হবে, সরি। পাই মাইনাস থিটা। তাহলে ওটা হবে তোমার পাই মাইনাস থিটা। 2 পাই হলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আচ্ছা, তাহলে মাইনাস আই ক্যাপটা কি হবে? মাইনাস আই ক্যাপ ইউনিট ভেক্টর ইজ মেকিং অ্যাঙ্গেল পাই মাইনাস থিটা উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস। তো কস মাইনাসটা কমন নিয়ে নাও পুরোটাতে, তাহলে তো কস পাই মাইনাস থিটা আই ক্যাপ, যে অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড থাকে সেইভাবে লিখি আমরা।
হ্যাঁ, প্লাস সাইন পাই মাইনাস থিটা, সাইন পাই মাইনাস থিটা জে ক্যাপ। সাইন থিটা আই ক্যাপ প্লাস তাহলে কস পাই মাইনাস থিটার কি হয়? কস মাইনাস মাইনাস কস। মাইনাস সাইন থিটা। আর সাইন পাই মাইনাস থিটা? স্যার পাই তো প্লাস চেঞ্জ সাইন। স্যার ওটা মাইনাস কস থিটা হবে। কসের হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, মাইনাস কস থিটা হবে তো, ঠিকই তো আছে। মাইনাস কস থিটা মাইনাস কস থিটা আই ক্যাপ। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে, সাইন প্লাস না মাইনাস? সেকেন্ড সাইন তো সেকেন্ড প্লাস। বলতে স্যার সাইন পজিটিভ সাইন পজিটিভ। হবে না, সাইনটা এখন কস হবে। পাই মাইনাস থিটার এবার আছে। আমি কস 180 মাইনাস থিটা কথাটা বলছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইটা। ডি মাইনাস থিটা, হ্যাঁ। তাহলে এইটা মাইনাস। হচ্ছে তোমার, হ্যাঁ এটা হচ্ছে তোমার কস থিটা, আর এর পরেরটা হচ্ছে তোমার হ্যাঁ, প্লাস সাইন। প্লাস প্লাস সাইন থিটা জে ক্যাপ। এবার হ্যাঁ, ঠিক আছে তো? একদম একদম একদম। তাহলে শুধু আই ক্যাপ ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারছি, কস থিটা আই ক্যাপ মাইনাস সাইন থিটা। মাইনাস সাইন থিটা, ঠিক তো? আচ্ছা এইবারে আহ, যদি আমরা আর ক্যাপ, এই সরি আর ক্যাপ ভেক্টর মাইনাস আই ক্যাপ ভেক্টর এটা করি, তাহলে কি হবে? স্যার টু সাইন জে ক্যাপ। টু সাইন থিটা জে ক্যাপ। হ্যাঁ, টু সাইন থিটা জে ক্যাপ। টু সাইন থিটা জে ক্যাপ। আচ্ছা এবারে আমরা সাইন থিটাটাকে কস আই লিখতে পারি কি? হুম হুম, পাই। হ্যাঁ। এক সেকেন্ড, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, লিখতে পারি, ঠিক আছে। লিখতে পারি। আচ্ছা এইবারে cos i ইকুয়াল টু, cos i ইকুয়াল টু, ধরো আমি যদি এরকম ভাবে লিখতাম যে এ ক্যাপ ডট বি ক্যাপ, এটা ইকুয়াল টু কস থিটা, আমাদের জানা আছে, এরকম একটা ফর্মুলা আমরা শিখেছিলাম। তাহলে আমি কি বলতে পারি যে মাইনাস আই ক্যাপ ভেক্টর এবং যেটা তোমার নর্মাল মানে জে ক্যাপ, এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? কস মাইনাস আই আই, মাইনাস আই ক্যাপ এবং জে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে আই, যার ফলে মাইনাস আই ক্যাপ ডট জে ক্যাপ, এটা মাইনাস ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এটা ইকুয়াল টু লিখতে পারি কস আই, যার ফলে কস আই এর বদলে আমরা কি লিখতে পারি, মাইনাস আই ক্যাপ ডট জে ক্যাপ, ডট জে ক্যাপ, তারপরে আবার জে ক্যাপ। তো যাই হোক, তাহলে আর ক্যাপ ইকুয়াল টু কি এসে গেল, আর ক্যাপ ইকুয়াল টু এসে গেল আই ক্যাপ মাইনাস টু, তারপরে আই ক্যাপ ডট জে ক্যাপটাকে বেসিক্যালি এন ক্যাপ লিখবো আমরা, তারপরে আবার একটা এন ক্যাপ। তাহলে এই ডেরিভেশনটা তোমাদের দেখানোর জন্য বলেছিলাম। তো তাতে তোমরা অনেকেই করেছিলে, করে এইরকম একটা অ্যাপ্রোচে নিয়ে এসেছিল বেসিক্যালি, তাই তো? আর ক্যাপ ইকুয়াল টু আই ক্যাপ মাইনাস টু আই ক্যাপ ডট আই ক্যাপ ডট এন ক্যাপ, তারপর আবার স্যার, আরেকটা। হ্যাঁ বলো। স্যার বলছি, আমি যেটা করেছিলাম সেখানে আমি আই ক্যাপ আর ক্যাপ এন ক্যাপের তিনটে ইন্ডিভিজুয়ালকে আমরা মানে রেজলিউশন অফ ভেক্টরস দিয়ে আমরা ডিভাইড করলাম, মানে আমি করেছি আর কি। তারপরে যে রাইট হ্যান্ড সাইড যেটা তুমি দিয়েছিলে, ওটাকেই স্যার মানে ম্যানিপুলেট করে ইন টার্মস অফ আর ক্যাপ লিখেছি স্যার। আচ্ছা ঠিক আছে, ওই কম বেশি মোটামুটি একই রকম। হ্যাঁ, একই রকম মোটামুটি মানে। কিন্তু এইটাকে যদি আমরা এরকম কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে না ফেলতাম, ধরো আমি যদি এটাকে কোনো এরকম স্পেসিফিক কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার না করতাম, তাহলেও অঙ্কটা করে ফেলা যেত। ধরো আমি এটাকে কোনো স্পেসিফিক কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে নিয়ে এলাম, কিন্তু সেক্ষেত্রে ফরমেশনটা একটু জাস্ট কায়দা করে করতে হতো, আর কিছু না। মানে আমি কি করতাম সেই ক্ষেত্রে, যে রিফ্লেক্টরের প্যারালাল করে আমি একটা লাইনকে ড্র করছি,
সেটা তোমার রিফ্লেক্টরকে প্যারালাল করে। প্লেন সারফেসের রিফ্লেকশন, ফলত তোমার এইটা যদি থিটা হয় এটাও থিটা। তো তাহলে রিফ্লেক্টরের প্যারালাল করে যেহেতু ড্র করেছি, তার মানে উপরের ট্রায়াঙ্গেল গুলো হচ্ছে বেসিক্যালি কনগ্রুয়েন্ট। উপরে যেহেতু ট্রায়াঙ্গেল ফর্মেশন হয়েছে ওরা কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। হুম হুম হুম। সেই জন্য এটাকে যদি আমি ধরো এ থেকে শুরু করলাম, ও তে পৌঁছলাম, বি তে গিয়ে পৌঁছলাম, এটা হচ্ছে এন। তাহলে এ থেকে ও এটা যদি আর ভেক্টর হয়, এই সরি আই ভেক্টর হয়, এ থেকে ও এটা যদি আই ভেক্টর হয়, ও থেকে বি এটা যদি তোমার আর ভেক্টর হয়, তাহলে বোঝাই যাচ্ছে যে আই এবং আর এর ম্যাগনিটিউড ইকুয়াল, তাই তো? আই এবং আর এর ম্যাগনিটিউড ইকুয়াল এই ও থেকে এন। আচ্ছা এবার দেখো এইটুকু আমরা এ থেকে এন এইটাকে যদি আমরা এ ভেক্টর বলি, তাহলে এন থেকে বি এটাকেও আমরা এ ভেক্টর বলতে পারি। আর ও থেকে এন ধরো এইটাকে আমি বলছি ক্যাপিটাল এন ভেক্টর। আচ্ছা নর্মালটার অন্য আর একটা কিছু নাম দিলে ভালো হতো, তাই না? স্যার একটু ল্যাগ করে গেল স্যার, আমার নেটের একটু প্রবলেম হলো, হয়তো একটু বললো কি হ্যাঁ নামটা ও কি? থেকে ধরো এই নর্মাল যেটাকে ড্র করেছি সেটাকে ধরো আমি পি বললাম। আচ্ছা এবার আমি যদি ওকে। ট্রায়াঙ্গেল ল অফ এডিশন ইউজ করি, এ থেকে ও ভেক্টর যেটা কিনা আই ভেক্টর লিখেছি, এ থেকে ওটাকে আমি কি লিখতে পারবো? আই ভেক্টর ইকুয়াল টু ট্রায়াঙ্গেল ল অফ এডিশন ইউজ করলে ভেক্টর মাইনাস এন ভেক্টর। এ ভেক্টর মাইনাস এন ভেক্টর। এ ব্যাপারে কি সবাই এগ্রি করছো? আই ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস পিও ভেক্টর, তাই না? এপি প্লাস পিও, কিন্তু পিও মানে কি? মাইনাস এন। এবার রিফ্লেকশন যে ভেক্টরটা আর ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারবো? ওপি প্লাস পিবি। এন প্লাস এন ভেক্টর প্লাস এ ভেক্টর। তাহলে এন ভেক্টর প্লাস এ ভেক্টর। এবার এইটা তো ছিল না, এটাকে তো আমি জোর করে এনেছি, তাহলে এটাকে সরিয়ে দিতে হবে। তাহলে এন ভেক্টর প্লাস এ ভেক্টরের বদলে আমি কি লিখবো? এ ভেক্টরের বদলে কি লিখবো? আই ভেক্টর আই প্লাস এন প্লাস ভেক্টর, এন আর ভেক্টর। ভেক্টর। তাই না? আই ভেক্টর প্লাস এন ভেক্টর, এ একদম। ভেক্টরের বদলে কি লিখছি? এ ভেক্টরের বদলে এন ভেক্টর প্লাস আই ভেক্টর। তার মানে একদম। হয়ে গেল কি, একটা আই ভেক্টর দুখানা এন ভেক্টর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এটাই হচ্ছে মেন স্টেপ। স্যার আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এন ভেক্টর প্লাস এ ভেক্টর কেন করলেন, আর ওই সাইডে এ ভেক্টর মাইনাস এন ভেক্টর কেন করলেন? এটা তো ট্রায়াঙ্গেল অফ অ্যাডিশন। এই ভেক্টরটা ইকুয়াল টু এটা প্লাস এটা। হ্যাঁ ওটা ঠিক আছে, অ্যাডিশন করলেন, তাহলে ওইদিকে তো অ্যাডিশনই হতো। হ্যাঁ তাই তো করেছি। এবার এই ভেক্টরটা ইকুয়াল টু এই ভেক্টরটা প্লাস নিচের দিকের ভেক্টর, হ্যাঁ। কিন্তু নিচের দিকের ভেক্টরটা তো মাইনাস এন হবে, ও কারণ আচ্ছা, উপরের ওখানে দিকের অ্যারোটা ভেক্টরটা আপনি হচ্ছে উপরের প্লাস। দিকে দিয়েছেন তো বুঝতে পারিনি, ঠিক আছে বুঝতে উপরের পারছি। দিকের ভেক্টরটা যদি প্লাস এন হয় তাহলে নিচের দিকের ভেক্টরটা মাইনাস এন হওয়া উচিত, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার আর ভেক্টরটাকে আমরা একটু কায়দা করে লিখছি, আর আর ক্যাপ। আই ভেক্টরটাকে আমরা লিখছি আই আই ক্যাপ। আর এন ভেক্টরটাকে লিখছি এন এন ক্যাপ। এবার কি করছি? আর ভেক্টর ইকুয়াল টু কি আসবে? আই ডিভাইডেড বাই আর, দুজনের ম্যাগনিটিউড কিন্তু ইকুয়াল, মাইন্ডেড, প্লাস টু এন ডিভাইডেড বাই আর এন ক্যাপ। তাহলে এন ডিভাইডেড বাই আর কি? এন ডিভাইডেড বাই আর ডায়াগ্রাম থেকে কি আসছে? cos থিটা। কস থিটা, ঠিক। তার মানে টু কস থিটা এন ক্যাপ। কিন্তু দেখো আমাদের কস থিটাটাকে যেমন আমরা চাইলে আর ক্যাপ ডট এন ক্যাপ লিখতে পারি, কিন্তু তেমনটা আমরা লিখবো না।
তেমনটা আমরা লিখবো না, কারণ আমরা আর ক্যাপটাকে এক্সপ্রেস করছি। সুতরাং আর এইচ এস এ আর আর ক্যাপ থাকবে না, বুঝতে পারলে? ফলত কস থিটাটাকে লেখার জন্য আমরা এই বাঁ দিকের পার্টটাকে লিখছি। তাহলে বাঁ দিকে আমরা কস থিটা ইকুয়াল টু লিখতে পারি মাইনাস আই ক্যাপ ডট এন ক্যাপ। বাঁ দিকে আমরা কস থিটাকে লিখতে পারি মাইনাস আই ক্যাপ ডট এন ক্যাপ। স্যার বুঝতে তুমি পারলে? যদি ওখানে আর ক্যাপ দিতে তাহলে তোমার প্লাস আছে, তো মাইনাসটা আসতো না স্যার। হ্যাঁ, কিন্তু আর ক্যাপটা আমি আর এইচ এস এ আর এল এইচ এস এ দুদিকেই রাখাটা পছন্দ করবো না। করা যায় না তো সেটা, তাহলে তো এক্সট্রা, তাহলে তো বাড়ি করা হবে না আর ক্যাপটা। রাইট, তাহলে আমি কস থিটার বদলে এবার কি লিখবো? মাইনাস আই ক্যাপ ডট এন ক্যাপ, তারপর এন ক্যাপ। তাহলে আমরা ইন জেনারেল আর ক্যাপ ইকুয়াল টু কি পেয়ে গেলাম? আমরা আর ক্যাপের কি এক্সপ্রেশন পেয়ে গেলাম? আই ক্যাপ মাইনাস টু আই ক্যাপ ডট এন ক্যাপ, তারপরে এন ক্যাপ। বুঝতে পারলেন? যার ফলে এটা যে আগেরটার তুলনায় খুব বেশি কঠিন হলো এমনটা নয়, তাই না? হ্যাঁ স্যার। এটা আগেরটার তুলনায় খুব বেশি কঠিন হলো না, একটু কঠিন হলো ঠিকই। তাহলে এটাতে কিন্তু আমরা কোনো স্পেসিফিক কোঅর্ডিনেট সিস্টেম অ্যাজিউম করিনি। ঠিক আছে, তাহলে এভাবেও এটাকে করতে পারো। আচ্ছা, এবারে আর কি কি টুকটাক বাকি রয়েছে বলো দেখি। রিলেটিভ মোশন ডিটেলস, হুম হুম। রিলেটিভ মোশন ডিটেলস তোমার এই রেনম্যান উইন্ড এরোপ্লেন ওইসব প্রবলেম সহ ওগুলো বাকি। আচ্ছা। 2D মোশনের জন্য বলছি, 2D মোশনের জন্য বলছি। হুম। আচ্ছা, রিলেটিভ ভেলোসিটিটা আমরা বোধহয় ফর্মালি শুরু করিনি, না? রিলেটিভ মোশন ইন জেনারেল। স্যার বলছি সুইমার প্রবলেম গুলোতে যদি ভেলোসিটি অফ রিভার ভ্যারি করে তাহলে কি করে করবো? ভেলোসিটি অফ রিভার যদি ভ্যারি করে তাহলে কেমন ভাবে ভ্যারি করছে সেটা জানতে হবে। লাইক মানে অ্যাপ্রোচটা কি করে করবো ব্যাপারটা? ঠিক আছে, ভ্যারি আমরা ইন দ্য সেন্স কেমন ভাবে ভ্যারি, মানে ডিক্রিজিং একটা রেট অফ কিছু একটা ওরকম। সে কিছু একটা ইনক্রিজ করছে সেন্টার অফ দি বা ডিক্রিজ করছে। ঠিক আছে, সে তখন প্রবলেম পেলে দেখা যাবে। হ্যাঁ, এখন ওই নিয়ে অত চিন্তা করার কিছু নেই। দেখো, আমি শুরুর দিকটাতে একটুখানি চেষ্টা করছি যে আমাদের যাতে প্রাইমারি নলেজ এবং তার থেকে যে নেক্সট লেভেল নলেজটা সেটা যাতে আগে ক্লিয়ার হয়। কেমন? দেখো, দেখবে যখন তোমার কোনো একটা বাড়িতে রং হয়, তখন দেখবে যে একবারেই ভালো রংটা দিয়ে দেয় কি? হ্যাঁ হ্যাঁ, একবারে ভালো রংটা দেয় না। কি বলছো? বাড়িতে কোনো একটা বাড়িতে যখন রং হয় তখন কি পুরো রংটাকে একবারেই না, শুরু আগে থেকে? হোয়াইট ওয়াশ, আগে হোয়াইট ওয়াশ। আগে তোমার জিনিসটাকে ঘষাঘষি করতে হয়, হ্যাঁ, তারপর তোমার ফার্স্ট লেয়ারটা পরে, সেকেন্ড লেয়ার পরে, থার্ড লেয়ার পরে। এখন ব্যাপার হচ্ছে যে নলেজটা হচ্ছে সেরকম লেয়ারের মতো, বুঝলে তো? সেই জন্য যত সময় যাবে তত দেখবে যে তোমার নলেজের মধ্যে নতুন নতুন লেয়ার পড়ছে। হ্যাঁ, তো প্রথমেই যদি তুমি অনেক কিছু একসঙ্গে করে ফেলার চেষ্টা করো, প্রবলেমটা হয় যে আমরা না এগোতে পারি না। বুঝতে পারলে কি বলছি? হ্যাঁ, এবং এগোতে পারাটা কিন্তু আমাদের কাছে খুব জরুরি, বুঝলে তো? যে আমরা একটা টপিকেই অনেক দিন ধরে টানা একটা টপিকে আমি পড়ে যাচ্ছি, সেটা কিন্তু কখনোই টাইম বাউন্ড কোনো একটা বিষয়ে কখনো কিন্তু সেটা রেকমেন্ডেড নয়। তোমাকে কি করতে হবে? প্রথমে আগে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড বই ধরে বা একটা স্ট্যান্ডার্ড কোর্স ধরে তোমাকে আগে সবটা করতে হবে।
তো আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে যে আমরা আগে যেই মেন্সের লেভেলটাতে সবটা করে ফেলবো। বুঝতে পারছো কি বলছি? এটা হচ্ছে আমাদের প্রাইমারি টার্গেট। এবার এই টার্গেটটা আমরা মোটামুটি একটা সার্টেন লেভেল পর্যন্ত অ্যাচিভ করে ফেলতে পারলে, সার্টেন লেভেল মানে মোটামুটি ধরো অন্তত 70% পর্যন্ত যদি আমরা অ্যাচিভ করে ফেলতে পারি, তারপর আমাদের ক্রমশ কমপ্লিকেটেড প্রবলেম গুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। বুঝতে পারছো কি বলছি? আমি এটা সবাইকেই লক্ষ্য করে বলছি, তার কারণ এই ভুলটা আমরা অনেকে করি যে আগে বেসিক্স ক্লিয়ার করতে হবে। আগে বেসিক জিনিসগুলোকে করে এবং সেই রিলেটেড জিনিসগুলোকে অনেক প্র্যাকটিস করতে হবে, কেমন? করার পর তারপর আমরা কমপ্লিকেটেড জিনিসগুলোর মধ্যে আস্তে আস্তে ঢুকবো। কিন্তু সেটা প্রথম রানে ঢুকবো না, কিন্তু আমরা সেকেন্ড থার্ড রানে আস্তে আস্তে ঢুকতে শুরু করবো। কিন্তু প্রথম রানে আমাদের টার্গেট হবে যে বেসিক জিনিসগুলোকে করে তার রিলেটেড যে ধরনের প্রবলেম গুলো আসে বা আসতে পারে, স্কুল লেভেল হোক বা যেই লেভেল হোক, যেই বলতে আমি যেই মেন্সের কথা বলছি মূলত, তাহলে সেই লেভেলে যেগুলো আসছে সেইগুলোকে আমরা আগে ভালো করে করে ফেলবো। তার কারণ হচ্ছে দেখো, খুব অনেস্টলি তোমরা খেয়াল করবে যে যেই মেন্সে যদি তুমি অন্তত 98 পার্সেন্টাইল না পাও, অন্তত বলছি আমি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার এমনিতেই যেই অ্যাডভান্সে ভালো পারফর্ম করবার যে প্রবাবিলিটি, সেটা কিন্তু অনেকটাই নেমে যাবে। সুতরাং তোমাকে টার্গেট রাখতে হবে যাতে যেই মেন্সে আমাকে 99 পার্সেন্টাইলের ওপরে আসে। এবং 99 পার্সেন্টাইল আসতে গেলে তার প্রাইমারি কন্ডিশন হচ্ছে যে আমরা যখন যে চ্যাপ্টার গুলো করছি সেই চ্যাপ্টার গুলোর উপরে পুরনো যে যে প্রশ্নগুলো এসেছে, মানে আমি তোমার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স গুলোর কথা বলছি, এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। বুঝতে পারছো কি বলছি? তোমরা প্রত্যেকে একটা করে ওরকম পিওয়াই কিউ যে কোনো একটা স্ট্যান্ডার্ড পাবলিশারের কিনে নাও। সেটা আরিহান্ত কিনতে পারো বা সেনগেজ কিনতে পারো, এই দুটোর মধ্যে একটা যে কেউ কিনে নাও। কিনে তারপর ওইগুলো থেকে চ্যাপ্টার ধরে ওইগুলোকে আগে করতে শুরু করো, যেগুলো যে চ্যাপ্টার গুলো আমরা করেছি। এইটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ। তার কারণ হচ্ছে একটা চ্যাপ্টারের নানান ধরনের প্রবলেম হতে পারে, সেই প্রবলেম গুলো বেশ কিছু তোমার রীতিমতো চমকপ্রদ প্রবলেম হতে পারে। যেমন ধরো তোমরা, ফিজিক্সের জন্যই বলছি, ধরো অনেকে শুরু থেকেই ইরোডপ করতে শুরু করে, বা তোমার ধরো অলিম্পিয়াডের যে প্রবলেম বইগুলো হয় সেগুলো করতে শুরু করে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে একেবারেই সেটা তোমাদের রেকমেন্ড করব না। আমি তোমাকে রেকমেন্ড করব যে আগে তুমি পিওয়াই কিউ গুলো নাও, নিয়ে আগে দেখো এইগুলোকে তুমি আগে শেষ করে ফেলছো কিনা। আগে ওইটা করে নিয়ে তারপর তুমি পুরোনো যেই অ্যাডভান্সে কি প্রশ্ন এসছে সেইগুলোকে আগে স্টাডি করো, সেইগুলোকে করার চেষ্টা করো। তার মানে আমি কি বলছি, স্টেপ গুলো কেমন, যে আগে যেই মেন্স, তারপর যেই অ্যাডভান্স, এইটা হয়ে যাওয়ার পর তারপর তুমি পাশাপাশি যেই অ্যাডভান্স করার সময়ই তুমি ইউরোডপটা শুরু করো। এবং যেই অ্যাডভান্স এবং ইউরোডপ হয়ে যাওয়ার পর তারপর তুমি অলিম্পিয়াডের যে বইপত্রগুলো হয় সেইগুলো নিয়ে ঘাটাঘাটি করতে পারো। কিন্তু আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে যেই অ্যাডভান্সে যেমন পেপার আসে, তার জন্য কিন্তু পুরনো যেই অ্যাডভান্সের পেপার, এইচসি ভার্মা, এবং টু সাম এক্সটেন্ট কিছু কিছু ক্ষেত্রে ইরোডপ, স্যার মোর দ্যান। বলছিলাম ইরোডোর পিডিএফটা একটু পাঠিয়ে দেবেন। কোনটা পিডিএফ? ইরোডো। হ্যাঁ, দেবো, পাঠিয়ে দেবো। তো সেই জন্য স্টেপ গুলো কিন্তু ইম্পর্টেন্ট। মানে কেউ যদি মনে করে যে সে প্রথম থেকেই ইরোডপ নিয়ে বসবে, তাহলে সে নিজের অজান্তেই এত টাইম কিল করে ফেলবে, তাতে করে কিন্তু সে আর এগোতে পারবে না। তো ইউরোর প্রবলেম গুলোতে বড্ড কনসেপচুয়ালি অনেকটা ভাবতে হয়। হ্যাঁ, আমি সেই জন্যই বলছি যে তুমি প্রথমে ইরোডপটাকে ট্রাই করবে না, হুম। বা অলিম্পিয়াডের যে বইপত্রগুলো আছে সেগুলোকে প্রথমে টার্গেট করবে না। কারণ এইটা করতে গেলে তুমি ডিসকারেজ হয়ে যাবে। হ্যাঁ, কারণ তোমার অনেক সময় লেগে যাবে, তুমি এগোতে পারবে না।
সেই জন্য তোমাকে আগে, এটা অনেকটা মোবাইলে গেমের মতো, যে তোমাকে আগে লোয়ার লেভেলটাকে কমফোর্টেবল হতে হবে, তারপর তুমি হায়ার লেভেলে গিয়ে খেলবে। একদম স্যার, একদম একদম। তুমি আগে লোয়ার লেভেলে মানে তুমি আগে ধরো আমাদের এইচসি ভার্মাতে যেরকম টাইপের প্রবলেম গুলো পাবো আমরা, সেই টাইপের প্রবলেম, এবং তার পাশাপাশি পুরোনো যেই মেন্সে যে প্রবলেম গুলো এসছে সেইগুলো খুব ভালো করে পড়ে ফেলো। যারা শুধুমাত্র নিট দেবে তারা যেই অ্যাডভান্সের প্রবলেম মানে না করলেও হবে, কোনো মানে দরকার নেই করার। তারা তোর যেই কথাটা মেন্সটাকে, আটকে গেল, আপনারা একবার রিপিট করবেন? বলছি যারা শুধু নিট দেবে তাদের কিন্তু যেই অ্যাডভান্সের প্রবলেম নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই এই মুহূর্তে। তারা শুধু যে নিটের জন্য ব্যাপার লাগবে না তো? নিটের জন্য এরোডব লাগবে না, নিটের জন্য তোমাকে যেই মেন্সটাকে একদম মানে জল ভাতের মতো করে ফেলতে হবে। ঠিক আছে। কারণ যেই তোমার নিটে যেই মেন্সের থেকে সহজ প্রশ্ন আসে, সাধারণভাবে সহজ প্রশ্ন আসে। যদিও এই বছরের রেসপেক্টে সেই কথাটা আর বলা যাবে না, এই বছরে কিন্তু যেই মেন্সের থেকে ডিফিকাল্ট পেপার এসছে, কিন্তু এর আগে পর্যন্ত প্রতিবার যেই মেন্সের থেকে নিটে সহজ প্রশ্ন আসে। তো আমি সেইটাকে যদি একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন হিসেবে ধরি, তোমাকে যেই মেন্সটাকে কমফোর্টেবলি করে ফেলতে হবে। অনেক ছেলে মেয়ে কি ভুল করতো, যে তারা যেহেতু নিট দেবে সেই জন্য যেই মেন্স এর পেপার গুলো একেবারেই করতো না, তারা শুধুমাত্র নিটের পেপারই করতো। এখন নিটের পেপার ভালোভাবে করতে গেলে তোমাকে নিটের স্ট্যান্ডার্ড থেকে একটু বেশি ডিফিকাল্ট, তোমাকে একটুখানি স্ট্যান্ডার্ডটাতে কমফোর্টেবল হতে হবে। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা। তো সেই লেভেলটাতে কমফোর্টেবল হয়ে গেলে তাহলে কি হবে, নিটে তুমি অনেকটা এফর্টলেস ওয়েতে এগুলোকে করতে পারবে। আর নিটের ক্ষেত্রে মূল যে সমস্যাটা সেটা হচ্ছে কম্পিটিশনটা প্রচন্ড বেড়ে গেছে। সেই জন্যে তোমার আহ, মানে ছেড়ে আসার যে ব্যাপারটা, সেই ব্যাপারটাও মানে সেই অপশনটা এবার এখন খুব একটা নেই। ফলত তোমাকে অলমোস্ট সবই করে আসতে হবে, বড়জোর একটা দুটো তুমি ছাড়তে পারো। এবার অলমোস্ট যদি সবই তোমাকে ঠিকভাবে করে আসতে পারো মানে ঠিকভাবে করে আসতে হয়, তাহলে তোমাকে ওই লেভেলের যে কোয়েশ্চেন আসে তার থেকে ডিফিকাল্ট লেভেলে তোমাকে কিন্তু নিজেকে কমফোর্টেবল করে তুলতে হবে। সেই জন্য যারা নিট দিচ্ছ তারা শুধু যেই মেন্সের লেভেলটাকেই অত্যন্ত ভালো করে আগে প্র্যাকটিস করবে, তারপর অন্য কিছু নিয়ে ভাববে। আর যারা শুধুমাত্র যেই মেন্স অ্যাডভান্স নিয়ে ভাবছো, তাদের প্রথম স্টেজে কিন্তু যেই মেন্সের যা যা প্রশ্ন এসছে সেইগুলোতে তোমাকে কমফোর্টেবল হতেই হবে, একদম অবশ্যই হতে হবে। তারপর যেই মেন্সটা কমফোর্টেবল হয়ে গেলে তারপর তুমি অ্যাডভান্স লেভেলের কোশ্চেন গুলো দেখতে শুরু করো, চ্যাপ্টার ওয়াইজ করতে শুরু করো। এবং যেই অ্যাডভান্স করতে করতে এর পাশাপাশি আমি তো তোমাকে আম, কি বলে আমাদের এইচসি ভার্মাটা অনেকটাই করিয়ে দেবো। ফলত এইচসি ভার্মা এবং যেই অ্যাডভান্সের লেভেলটা পাশাপাশি করতে করতে তুমি আস্তে আস্তে যখন এইগুলো দেখবে যে করতে পারছো, তখন আস্তে আস্তে ইরোড অফ করতে শুরু করবে। কিন্তু তার আগে এই ধরনের যে প্রবলেম বইগুলো আছে, ইরোডভ, ক্রোটভ, কোলেনকভ, হ্যাঁ, এছাড়াও তোমার ওই অলিম্পিয়াডের যে বইপত্রগুলো আছে, সেইগুলো ঘাঁটলে তোমার সিম্পলি সময় অপচয় হওয়া ছাড়া আর কিছু হবে না। তার কারণ একটা জিনিস জেনে রাখবে যে তোমাকে এর পাশাপাশি স্কুলের পরীক্ষাতেও ভালো নম্বর পেতে হবে। স্কুলের পরীক্ষায় কিন্তু তুমি ধরে রাখতে পারো যে সব থেকে যদি কঠিন প্রশ্ন আসে, তাহলেও কিন্তু সেটা যেই মেন্সের লেভেলের মধ্যেই থাকবে। হ্যাঁ, সেটা খুব যদি প্রচন্ড কঠিন আসে, দুটো একটা প্রশ্ন হয়তো এইচসি ভার্মা থেকেও দিতে পারে, কিন্তু তার থেকে উপরে উঠবে না স্কুলের লেভেলে। তাও কি আমি তোমাকে বলছি একটা দুটো প্রশ্ন হয়তো দিতে পারে, তার চেয়ে বেশি দেবে না। তো স্কুলের পরীক্ষাতেই ভালো নম্বর পাওয়াটা আমাদের অনেকের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে যায়, তার কারণ বেসিক জায়গাগুলোতে সমস্যা থেকে যায়। সেই জন্য আমাদের প্রথম যে টার্গেট সেটা হচ্ছে স্কুলের পরীক্ষায় ভালো করা। বুঝতে পারলে? তার কারণ আমাদের অবজারভেশন, আমি লাস্ট অন্তত 15 বছরের অবজারভেশন তোমাকে বলতে পারি, যে কোনো একটা স্কুলে যদি ধরো 400টা বাচ্চা পরীক্ষা দেয়, সেই 400টা বাচ্চার মধ্যে 70-75 জন এরকম থাকে যারা স্কুলের পরীক্ষায় কনসিস্টেন্টলি ভালো স্কোর করে। এবং এই 70-75 জনই কিন্তু সমস্ত কম্পিটিটিভ এক্সামেও কিন্তু ভালো স্কোর করে। বুঝতে পারছো কি বলছি?
বলতো, তুমি যদি স্কুলের পরীক্ষায় খারাপ করো, আর তোমাকে পাশাপাশি যদি কেউ এরম একটা স্বপ্ন দেখায় যে না, স্কুলের পরীক্ষায় খারাপ হচ্ছে, কোনো ব্যাপার না, তুমি কম্পিটিটিভ এক্সামে ভালো করো, দেখবে যে তাতেই ভালো হবে, দুটো না কোনোদিন ম্যাচ করবে না। যার ভালো হবে তার স্কুলের পরীক্ষা এবং কম্পিটিটিভ এক্সাম দুটোতেই ভালো হবে, আর যারা খারাপ হবে তার দুটোতেই খারাপ হবে। আমি যে কথাটা বললাম সেটা আজকে ডেট দিয়ে লিখে রেখো, পরে মিলিয়ে নিও। যাদের ভালো হবার তাদের সব পরীক্ষায় ভালো হবে, আর যাদের খারাপ হবার তাদের সব পরীক্ষাতেই কনসিস্টেন্টলি খারাপ হবে। সেই জন্য এটা কখনো হতে পারে না যে স্কুলের পরীক্ষায় খারাপ হলো আর বাকি সমস্ত জায়গায় তুমি একেবারে ফাটিয়ে দিয়ে এলে। বুঝতে পেরেছো কি বলছি? এটা কিন্তু হবে না। স্কুলের পরীক্ষায় যদি তুমি খারাপ করো, তাহলে কম্পিটিটিভ পরীক্ষায় আরো বেশি কঠিন, তুমি ভালো করতে পারবে না। এই সহজ সত্যিটাকে স্বীকার করে নেওয়াই ভালো। কিন্তু বিভিন্ন কারণে লোকজন কিন্তু একটা মিথ্যে স্বপ্ন দেখায়। কেন বলতো? কারণ স্কুলের পরীক্ষাতেই খারাপ হচ্ছে। এবার তুমি যদি এটা নিয়ে ভাবতে শুরু করো, সেই জন্য তোমাকে ডিস্ট্রাক্ট করার জন্য তোমাকে বলা হচ্ছে যে না, তুমি স্কুলের পরীক্ষা নিয়ে ভেবো না, কম্পিটিটিভ এক্সামে তুমি ঠিক ভালো করবে। এটা কোনোদিনও হবে না। কারণ স্কুলের পরীক্ষার লেভেল যদি আমি ধরো লেভেল 2 ধরি, তাহলে কম্পিটিটিভ লেভেলটাকে অন্তত আমাকে 5-6 রাখতে হবে। যে লেভেল 2 তে কমফোর্টেবল নয়, সে লেভেল 5-6 এ গিয়ে কোনোদিনই কমফোর্টেবল হবে না। এটা হতে পারে না। সেই জন্য এটা খেয়াল রেখো বাবা। কেমন? আচ্ছা, আর একটা দরকারি কথা একটু বলে নিই। 1 মিনিট। আচ্ছা, রিলেটিভ ভেলোসিটি মানে যে ভেক্টর সাবট্রাকশন, সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম কি? হ্যাঁ হ্যাঁ স্যার, সেটুকু বলেছিল স্যার, সেটুকু বলেছিল। আচ্ছা, দেখো, আমি যদি এরকম একটা জাস্ট কোঅর্ডিনেট ফ্রেমের মধ্যে পুরো গল্পটাকে সাজাই, এবার আমি দুটো পার্টিকেলের পজিশনকে দেখাচ্ছি। এটা পার্টিকেল 2, এটা পার্টিকেল 1। এদের পজিশন ভেক্টর গুলো হচ্ছে R1 এবং R2। তো এটা আমরা অলরেডি হয়তো মেনশন করেছিলাম। R1 থেকে R2 পর্যন্ত আমি একটা ভেক্টরকে কানেক্ট করছি। তো এইটাকে আপাতত আর ভেক্টর দিয়ে দেখাচ্ছি। তাহলে ট্রায়াঙ্গেল অফ অ্যাডিশন বলছে কি R1 প্লাস R ইকুয়াল টু R2, ফলত R ইকুয়াল টু R2 মাইনাস R1। তাহলে এইখান থেকে রিলেটিভ পজিশন পেয়ে গেলাম আমরা। পজিশন অফ 2 উইথ রেসপেক্ট টু 1 মানে হচ্ছে R2 মাইনাস R1, যার রেসপেক্টে তাকে ভেক্টোরিয়ালি সাবট্রাক্ট করতে হচ্ছে। যার রেসপেক্টে তাকে ভেক্টোরিয়ালি সাবট্রাক্ট করতে হচ্ছে। তাহলে রিলেটিভ ভেলোসিটি, এটাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হচ্ছে। তাহলে এটা এসে যাচ্ছে তোমার V2 ভেক্টর মাইনাস V1 ভেক্টর। তাহলে আমি যদি জানতে চাই যে ভেলোসিটি অফ 2 উইথ রেসপেক্ট টু 1, তাহলে যার রেসপেক্টে তাকে ভেক্টোরিয়ালি সাবট্রাক্ট করতে হবে। 2 উইথ রেসপেক্ট টু 1 কি হয়ে যাবে? V2 মাইনাস V1। ঠিক আছে? তো দেখো, এবার তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলি যে মনে করো যে তুমি একটা বলকে ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করলে। ঠিক আছে? ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করলে। এবার তুমি যেখান থেকে বলটাকে ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করলে, এবার একজন কি করলো, হরিজন্টালি হরিজন্টালি সে বাঁদিকে কনস্ট্যান্ট ভেলোসিটিতে দৌড়তে শুরু করলো। তুমি
বলটাকে কি করলে, ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশনে থ্রো করলে উইথ ভেলোসিটি ইউ, ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশনে থ্রো করলে, আর একজন হরিজন্টালি থ্রো করে দৌড়তে শুরু করলো টুয়ার্ডস লেফট, মনে করো তার ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি ভি। আচ্ছা, ভি না লিখে ধরো আমরা লিখলাম যে এটাকে ইউ 1 লিখছি, এটাকে লিখছি ইউ 2। তাহলে এবার সেকেন্ড জোন যদি এবার পাথরটাই বলটার দিকে তাকায়, তাহলে সে বলটার ট্রাজেক্টরি কি দেখবে? সেকেন্ড জোন যদি ওই ভার্টিক্যালি যে বলটাকে তুমি থ্রো করলে দৌড়তে দৌড়তে, বা ধরো সে একটা গাড়িতে আছে, গাড়িটা বাঁ দিকে কনস্ট্যান্ট ভেলোসিটি ইউ 2 তে ছুটতে শুরু করলো, তাহলে গাড়িতে থাকা লোকেরা এই বলের ট্রাজেক্টরি কেমন দেখবে? পেছন দিয়ে যাচ্ছে, না উপরে প্লাস পেছনে। তো তাহলে ভেবে দেখো যে আমরা যখন বাঁ দিকে যাচ্ছি, তখন আমরা কোনো একটা স্টেশনারি অবজেক্টকে কোন দিকে যেতে দেখবো? ডান। ডান ডানের দিকে যেতে দিকে। দেখবো, ঠিক তো? তাহলে বলটা যখন উপরে উঠছে, তাহলে আমরা শুধু ওর উপরে ওঠাটা তো দেখবো না, কারণ বলটা যদি স্টেশনারি থাকতো তাহলে আমরা বলটাকে ডান দিকে যেতে দেখতাম। স্যার একটু কেটে গেল কথাটা স্যার, শুনে বলছি বুঝতে বলটাকে, বলটা যদি আমি কোনো একটা পয়েন্ট অফ টাইমে ফ্রিজ করি, তাহলে আমি যদি বাঁ দিকে যাই, তাহলে আমি বলটাকে কোন দিকে যেতে দেখবো? ডান দিকে। ডান দিকে যেতে দেখবো। তাহলে আমি বলটাকে ডান দিকে যেতে দেখবো, আবার বলটা তো উপরে উঠছে, একদম উঠছে উপরে। তাহলে সিচুয়েশনটা কি হবে? ওর রেজাল্টেন্টটা ডান মানে দিকে ওই যেতে দুটোর। দেখছি বলটা উপরে উঠছে, ডান দিকে যেতে দেখছি বলটা উপরে উঠছে, ডান দিকে যেতে দেখছি বলটা উপরে উঠছে। তাহলে এফেক্টিভলি আমি কেমন দেখবো সিচুয়েশনটা? তাহলে এফেক্টিভলি আমি প্রজেক্টর দেখবো বিষয়ের যে উপর। এইরকম হলো। এবার হাইয়েস্ট পয়েন্ট থেকে কি হবে? হাইয়েস্ট পয়েন্ট থেকে বলটা নামবে, আবার এদিকে যাবে, নামবে এদিকে যাবে, নামবে এদিকে যাবে, তাহলে সিচুয়েশনটা কেমন হবে? এইরকম ফিরে যাচ্ছে। বলো। প্যারাবোলিক হবে। তাহলে আমি যদি এটাকে ম্যাথামেটিক্যালি এক্সপ্রেস করার চেষ্টা করতাম, তাহলে রিলেটিভ ভেলোসিটি, এটাকে আমি কি লিখতাম? ভি ইকুয়াল টু ভেলোসিটি অফ দ্য বল মাইনাস ভেলোসিটি অফ দ্য অবজার্ভার। তাহলে ভেলোসিটি অফ দ্য বলটাকে আমরা কি লিখতাম? এটাকে শুধু লিখতাম তোমার u1 j cap, তাই তো? বি। স্যার বি লেখন আছে, বুঝতে সুবিধা হবে। তার সঙ্গে আর কি হতো? তাহলে u-gt লিখতে হতো, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। বলছি একটু বি লেখন আছে, সেটা বুঝতে সুবিধা হবে। ভি। ওয়ানের বদলে না না না, ওটা না, ইউবি মানে ভেলোসিটি তো বল বলছো না, ওটা বলছি। আর এইটাকে প্যাসেঞ্জার লিখবো? হ্যাঁ পি লিখে দাও। ঠিক আছে, সে কথাই রইলো। তাহলে এটাকে আমরা কি লিখছি? ub-gt j cap মাইনাস, এটা কি হয়ে যাবে? ইউপিটাকে আমরা তাহলে লিখবো ইউপি, এটা যেহেতু বাঁ দিকে যাচ্ছে সেই জন্য আমরা -i cap লিখছি। তাহলে ব্যাপারটা এখন কেমন হয়ে গেল বলো দেখি? ভেলোসিটি অফ দ্য বল এটা কি হয়ে গেল? UPi cap প্লাস ub-gt j cap, ঠিক তো? কি বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ভি এর বদলে যদি আমি ডিআরডিটি লিখি, ভি এর বদলে আমি ডিআরডিটি লিখতে পারি তো? হ্যাঁ। আবার ডিআরডিটি মানে কি? dx/dt i cap প্লাস ডিওয়াইডিটি চেক। dy/dt j cap। তো তাহলে তোমরা বুঝতেই পারছো যে dx/dt ইকুয়াল টু শুধু ইউপি লেখা যায়। হ্যাঁ। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কি লেখা যাবে? UP/t, হ্যাঁ তাই তো? একদম একদম।
আর ওয়াই ইকুয়াল টু কি লেখা যাবে? ইউবি মাইনাস জিটি। ইউবি টি মাইনাস হাফ জিটি স্কোয়ার ইন্টিগ্রেট করলে, তাই হ্যাঁ। তো? কারণ ডিওয়াই ডিটি ইকুয়াল টু কত? ডিওয়াই ডিটি হচ্ছে গিয়ে ইউবি ইউবি মাইনাস মাইনাস জিটি, তাই তো? আচ্ছা, যাদের আরেকটা স্টেপ করলে ভালো হতো তাদের জন্য দেখাচ্ছি যে ডিওয়াই ডিটি আমাদের দেখানো গেল যে ইউবি মাইনাস জিটি। তাহলে ওখান থেকে ডিওয়াই ইকুয়াল টু ডিটিটাকে ওইদিকে ক্রস মাল্টিপ্লাই করে দাও, করে ইন্টিগ্রেট করলে ওয়াই ইকুয়াল টু কি পেয়ে যেতে? ইউবি টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখানে যদি আমি এবার টিটাকে এলিমিনেট করে দিই, এবার আমি যদি টিটাকে এলিমিনেট করে দিই তাহলে দেখো একটা প্যারাবোলার ইকুয়েশন পেয়ে যাচ্ছে। টিটাকে এলিমিনেট করলে কি প্যারাবোলার ইকুয়েশন পাচ্ছো? হুম, পাবো। তাহলে তুমি পেয়ে গেলে ওয়াই ইকুয়াল টু ইউবি, টি এর জায়গায় কি বসাবে? টি এর জায়গায় বসাবে এক্স বাই ইউপি। টি এর জায়গায় কি বসাবে? এক্স বাই ইউপি মাইনাস হাফ ইন্টু জি ইন্টু টি এর জায়গায় এক্স বাই ইউপি তার স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়াল টু এখন কি ফরম্যাটে চলে এলো দেখো? এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার। ফলত এটা একটা প্যারাবোলার ইকুয়েশন হয়ে গেল। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ স্যার। যার ফলে একটা বলকে উপরে ছুঁড়লে আর অবজারভার যদি হরিজন্টালি মুভ করে তাহলে সে কিন্তু বলের ট্র্যাজেক্টরিটাকে প্যারাবোলিক দেবে। এইবারে এই কনসেপ্টটাকে যদি আমরা এবার বৃষ্টির জন্য কাজে লাগাই, স্যার বৃষ্টি এটা যখন, লিখতে দাও, স্যার এটাও লিখতে দাও হবে। আচ্ছা লেখো। স্যার বলছি আপাতত মানে এই রিলেটিভ ভেলোসিটি নিয়ে থাকবে তো, মানে এই আপাতত এক দুটো ক্লাস। হুম। আচ্ছা। স্যার তার মানে তো যে ফর্মটা আসছে কি হুম। অ্যান্সারে বলা যাবে যে কোনোদিনই এটা স্ট্রেট লাইন হবে না, না। মানে এইভাবে অ্যাডজাস্ট করা যাবে না যে একটা পার্টিকুলার সিচুয়েশনে বা কিছু ভ্যালুর জন্য এটা স্ট্রেট লাইন হবে, সেটা তো হবে না। না। যদি অবজারভার রেস্টে থাকে তখন না হয় স্ট্রেট লাইন হবে, কিন্তু যদি একটা অবজারভার একটা যে কোনো ভেলোসিটি দিয়ে মুভ করে তাহলে তো ওটা প্যারাবোলিকই দেখবে। হুম। আচ্ছা, এবারে দেখো বৃষ্টির ক্ষেত্রে কি হয়। বৃষ্টির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তুলনামূলকভাবে সহজ। তোমরা যদি বৃষ্টির মধ্যে গাড়ি করে যাও তাহলে কি বৃষ্টিকে প্যারাবোলিক পাথে পড়তে দেখো নাকি স্ট্রেট পাথে পড়তে দেখো? স্ট্রেট। স্ট্রেট পাথে পড়তে দেখো। প্যারাবোলিক পাথ কিন্তু ও ফলো করে না। তার কারণ হচ্ছে আমরা এখানে যে ভেলোসিটি অফ দ্য বল লিখেছি, ভেলোসিটি অফ দ্য বল লেখার সময় ভেলোসিটি অফ দ্য বলটা কিন্তু টাইমের সঙ্গে ভ্যারি করে, তাই না? বুঝতে পারছো কি বলছি? যখন তোমার বলটাকে উপরে ছুঁড়েছো তখন বলটা উপরে ওঠার সময় স্লো ডাউন হচ্ছে, হাইয়েস্ট পয়েন্টে জিরো হচ্ছে, তারপর আবার নামার সময় স্পিড বাড়ছে। কিন্তু রেইন ড্রপের ক্ষেত্রে তেমনটা হয় না। তোমরা একটু খেয়াল করে দেখো যে আমরা যখন ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ ড্র করেছিলাম রেইন ড্রপের জন্য, হ্যাঁ হ্যাঁ। সেই গ্রাফটা কিন্তু এরকম টাইপের ছিল। তার মানে অল্প একটুখানি ডিস্টেন্স নেওয়ার পরেই কিন্তু ওর ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যায়, যেটাকে বলা হয় টার্মিনাল স্পিড, তাই না? ও একটা ভেলোসিটি কনস্ট্যান্ট ভ্যালু অ্যাচিভ করে, সেই ভ্যালুটাকে বলা হয় টার্মিনাল স্পিড। কেন? স্যার যদি কারণ এয়ার রেজিস্ট্যান্স না থাকতো তাহলে এটা হতো। রাইট, এয়ার রেজিস্ট্যান্স যদি না থাকতো তাহলে প্যারাবোলিক পাথ দেখতাম আমরা। কিন্তু এয়ার রেজিস্ট্যান্স থাকার ফলে রেইন ড্রপ গুলো যখন পড়ছে আমাদের কাছাকাছি যখন চলে আসছে বা তার আরো অনেকটা আগে থেকেই ও কিন্তু কনস্ট্যান্ট স্পিডে পড়ছে। তাহলে কনস্ট্যান্ট স্পিডে পড়লে যেটা হবে, আমরা কিন্তু আর ভেলোসিটি অফ দ্য বলের যে এক্সপ্রেশনে ইউবি মাইনাস জিটি লিখেছিলাম আমরা কিন্তু সেটা আর লিখতে পারবো না। তার বদলে আমাদের কি লিখতে হবে যে ভেলোসিটি অফ দ্য রেন এটা কিন্তু কনস্ট্যান্ট ডাউনওয়ার্ড স্পিডে নিচের দিকে আসছে।
তাহলে কনস্ট্যান্ট ডাউনওয়ার্ড স্পিড যদি আমরা দিয়ে দিই, তাহলে এটাকে ভেলোসিটি অফ রেন এটা কনস্ট্যান্ট, সেই জন্য মাইনাস জে ক্যাপ দিয়ে দিলাম। তাহলে মাইনাস জে ক্যাপ দিয়ে দিলে বাকিটা কি আসবে? বাকিটা কি আসবে দেখো। স্যার কি বলছো? মানে কনস্ট্যান্ট যে, এবার যদি এগুলো সব কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে এবার এর ইকুয়েশনস গুলোকে সাজাও, সাজিয়ে লেখো কি লেখা যায়। কোনগুলো যেমন কনস্ট্রাক্ট করে দিচ্ছ? আমরা শুধুমাত্র ভেলোসিটি অফ দ্য রেন যেটা তোমার ডাউনওয়ার্ড ডিরেকশনে আসছে সেটাকে কনস্ট্যান্ট করে দিচ্ছি, কারণ ওটার টাইম ডিপেন্ডেন্ট নয়। বুঝতে পারছো কি বলছি? ভেলোসিটি অফ রেন এটা মাইনাস জে ক্যাপ লিখে দিলাম। কেন? আচ্ছা। কারণ রেন তো কনস্ট্যান্ট স্পিডে নিচের দিকে পড়ে। তো ভি নট জেকেব লেখো, মানে ভি নট মাইনাস জেকেব লেখো। না, এটাকে আমরা রেনটাকে ইউআরই লিখি। হ্যাঁ তাহলে মানে হ্যাঁ এক্সিটি ভেরিয়েবল ইউপি আর ডিওয়াইডিটি কি লিখছো? ইউ ডিওয়াইডিটি লিখছো মাইনাস ইউ। মাইনাস ইউআর। তাহলে আহ, এইখান থেকে সলভ করে এক্স ইকুয়াল টু তুমি কি পেয়ে যাচ্ছ? এখান থেকে সলভ করে তুমি কি পেয়ে যাচ্ছ এক্স ইকুয়াল টু, বলো? কোনো ঝামেলা নেই, বলো। ইউপি ইন্টু টি। এক্স ইকুয়াল টু ইউপি ইন্টু টি। ইউপি ইন্টু টি, আর ওয়াই ইকুয়াল টু মাইনাস ইউআরটি। মাইনাস ইউআর ইন্টু টি। ফলত দেখবে যে তুমি যদি ধরো সোজা এইদিকে, ধরো তুমি, আচ্ছা বাঁ দিকে যাচ্ছ, বৃষ্টির মধ্যে যদি বাঁ দিকে যাও তাহলে রেন ড্রপ গুলো তোমার কাছে কেমন ভাবে অ্যাপিয়ার করবে? রেন ড্রপ ধরো যেটা সোজা পড়ছে তাহলে সেটা তোমার কাছে কেমন ভাবে অ্যাপিয়ার করবে? পেছন দিকে স্ল্যান্ডেড। তাহলে সেটা তোমার কাছে এইরকম, মানে তোমার মুখের উপর জলটা এসে পড়বে, তাই তো? ভালো করে বুঝছো? হুম। যারা বৃষ্টির মধ্যে দৌড়েছো তারা এটা খুব ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ। বা ধরো গাড়ি করে তুমি বাঁ দিকে যাচ্ছ, তুমি দেখবে যে একদম। রেন ড্রপ গুলো এরকম ভাবে পড়ছে, হুম। ঠিক তো? তোমার সামনের দিকের জামা টামা গুলো সব ভিজে যাবে। তো তাহলে সেই রকম যদি সিচুয়েশন হয়, তাহলে এবার দেখো আমি যদি ওয়াই বাই এক্স এখানে আমি যা পেয়েছি, ওয়াই বাই এক্স যদি করি তাহলে কি পাবো? মাইনাস ইউ রেন ডিভাইডেড বাই ইউ প্যাসেঞ্জার। তার মানে এটা বেসিক্যালি তোমার একটা নেগেটিভ আসবে, তাই না? এবং তুমি খেয়াল করে দেখো যে তো বলছি এই ক্ষেত্রে যদি কেউ গাড়ির স্পিডটা বাড়ায় হুম তাহলে ব্রেন মানে ব্রেন ড্রপস এর যে পাথটা আছে সে তার মানে যে অ্যাঙ্গেলটা সেটা বেড়ে যাবে নাকি রেনের ভেলোসিটিটা বেড়ে যাবে? দুটোই বাড়বে। হ্যাঁ, দুটোই বাড়বে। তুমি এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাও বেড়ে যাবে। বুঝতে পারছো কি বলতে চাইছি? এই অ্যাঙ্গেলটাও বেড়ে যাবে যদি তোমার ওই ভেলোসিটি অফ প্যাসেঞ্জার বেড়ে যায়, তাহলে তোমার এই অ্যাঙ্গেলটাও বেড়ে যাবে। আর তার পাশাপাশি তোমার যদি আমি ভেলোসিটি অফ রিলেটিভ ভেলোসিটি অফ রেনের ম্যাগনিটিউড বের করার চেষ্টা করি, এটার ম্যাগনিটিউড কত? এটা এই, হচ্ছে আমরা যে ইকুয়েশনের ট্র্যাজেক্টরিটা বার করলাম না, ওটা তো হুম, মোটামুটি প্রজেক্টাইল মোশনের মতনই আছে। কার? এই যে কিছুক্ষণ আগে রিলেটিভ ভেলোসিটি যে আমরা একটা ট্র্যাজেক্টরি বার করলাম না, যে টিটাকে এলিমিনেট করে। না, এইখানে তো সেটা প্রজেক্ট এলিমিনেশনের মতো এলো না, এটা তো স্ট্রেট পাথে সে দেখছে। এটা না, ওয়াই বাই এক্স যখন, রেন ড্রপেরটা না, এর আগের যেটা করলাম বলের হ্যাঁ জন্য। সেটা তো বললামই আমরা, হ্যাঁ সেটা সেটা তো বলছি। বললামই, সেটা তো বললামই যে ওটা তোমার প্রজেক্টাইলের মতো প্যারাবোলিক পাথ হবে, ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস বি এক্স স্কোয়ার, এটা তো বললাম। কিন্তু আচ্ছা, রেন ড্রপের ক্ষেত্রে ট্রাজেক্টরিটা তোমার স্ট্রেট পাথ হচ্ছে, আমি যেটা স্ট্রেট বোঝাতে পাথ। চাইছি। রেন ড্রপের ক্ষেত্রে পাথটা তোমার স্ট্রেট পাথ হচ্ছে, কিন্তু যদি আমরা ওই একটা বলকে ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করি তাহলে কিন্তু ওর, আর কোনো প্যাসেঞ্জার যদি হরিজন্টালি মুভ করে তাহলে সেই প্যাসেঞ্জার কিন্তু প্যারাবোলিক পাথে দেখবে। বুঝতে পারছো কি বলছি? সে কিন্তু প্যারাবোলিক পাথে দেখবে, whereas রেন ড্রপের ক্ষেত্রে কিন্তু আমরা প্যারাবোলিক পাথে দেখি না। তার কারণ রেন ড্রপের যে স্পিডটা সেটা টাইম ডিপেন্ডেন্ট নয়। সেই জন্য কিন্তু কেউ যদি কনস্ট্যান্ট স্পিডে গাড়ি চালায় বা কনস্ট্যান্ট স্পিডে দৌড়োয়, সে কিন্তু ওটাকে স্ট্রেট পাথে রেন ড্রপ গুলোকে আসতে দেখবে। বেঁকে যাবে কিন্তু স্ট্রেট পাথে আসতে দেখবে।
এই এক্সপিরিয়েন্স তোমরা নিশ্চয়ই করেছো যে গাড়িটা কনস্ট্যান্ট স্পিডে যাওয়ার সময় তোমরা দেখেছো যে গাড়ির যে উইন্ডস্ক্রিন তার উপর যে রেন ড্রপ গুলো এসে পড়ছে সেগুলো কিন্তু, বা সাইড দিয়ে যদি তুমি তাকাও তুমি দেখবে যে রেন ড্রপ গুলো বেঁকে গেছে কিন্তু সোজা আছে। বুঝতে পারছো কি বলছে? একটা পাথরকে হরিজন্টালি থ্রো করলে পাথরটা যেমন যায়, রেন ড্রপটা কিন্তু সেরকম ভাবে আসছে না, রেন ড্রপটা কিন্তু স্ট্রেট আসছে। কেন? কারণ রেন ড্রপ যে স্পিডে গ্রাউন্ডের দিকে ছুটে আসছে সেটা কিন্তু কনস্ট্যান্ট স্পিডে আসছে, কারণ অলরেডি ও টার্মিনাল স্পিড অ্যাচিভ করে নিয়েছে। বুঝতে পারছো কি বলছি? সেই জন্য ওখানে কিন্তু টাইম ডিপেন্ডেন্ট পার্টটা নেই। সেই জন্য কিন্তু তুমি ওটাকে পরবর্তীকালে ওয়াই এবং এক্স এর টার্মে লিখলে প্যারাবোলিক ট্রাজেক্টরি পেলে না। বোঝাতে পারলাম কি? হ্যাঁ স্যার, বলের হ্যাঁ ক্ষেত্রে ভেলোসিটিটা টাইম ডিপেন্ডেন্ট ছিল বলে প্যারাবোলিক, এখানে টাইম ডিপেন্ডেন্ট নয় বলে স্ট্রেট। রাইট, টাইম ডিপেন্ডেন্ট নয় বলে স্ট্রেট। তাহলে আজকে ছেড়ে দিচ্ছি, বুঝলে তো? হ্যাঁ, তাহলে কালকে রাত্রিরে 10:30টার সময়। আচ্ছা। ঠিক আছে।